ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুর। মাধব দত্ত। মুশকিলে পড়ে গেছি। যখনও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখনও কোথা থেকে এসে আমার ঘরে জুড়ে বসলো। ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? কবিরাজ: ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো। বলেন কি? শাস্ত্রে বলেছেন, পৈত্তিকান সন্নিপাতচান কফবাত সমুদ ভবান। থাক থাক, আপনি আর ওই শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আরও আমার ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটি বলে দিন। খুব সাবধানে রাখতে হবে। সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটি স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি, ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ। কারণ কিনা শাস্ত্রে বলেছে, অপস্মারে জ্বরে কাশে কামলায় হলিমকে। থাক থাক, আপনার শাস্ত্র থাক, তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে। অন্য কোনো উপায় নেই? কিছু না, কারণ পবনে তপনে চৈব। আপনারও চৈব নিয়ে আমার কি হবে বলেন তো? ও থাক না, কি করতে হবে সেইটি বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর। রোগের সমস্ত দুঃখ বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাবার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চ্যবন বলেছেন, ভেষজং হিত্যবাক্যং তিক্তং আসল ফলপ্রদং। আজ তবে উঠি দত্তমশাই। মাধব দত্ত: ওই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। ঠাকুরদা: কেন? আমাকে তোমার ভয় কিসের? তুমি যে ছেলে খেপাবার সর্দার। তুমি তো ছেলেও নয়, তোমার ঘরে ছেলেও নেই, তোমার খেপবার বয়সও গেছে, তোমার ভাবনা কি? ঘরে ছেলে এনেছি একটা। সে কীরকম? আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য ক্ষেপে উঠেছিল। সে তো অনেক দিন থেকে শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার যে কীরকম লেগে গিয়েছে। ঠাকুরদা: তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য। মাধব দত্ত: আগে টাকা রোজগার করতুম, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতে থাকতে পারতুম না। কিন্তু এখন যে টাকা রোজগার করছি, সবে ওই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী একটা আনন্দ পাচ্ছি। ঠাকুরদা: বেশ বেশ ভাই, ছেলেটি কোথায় পেলে বলো দেখি। মাধব দত্ত: আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো। ছোটোবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। ঠাকুরদা: আহা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলেছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা যেরকম প্রকোপিত হয়ে উঠেছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায়, তাকে কোনো রকম এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরের বার করাই তোমার ওই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপর ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব। অমল গুপ্তের প্রবেশ। অমল: পিসেমশাই। মাধব দত্ত: কি অমল? আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা, ওই যেখানটাতে পিসিমা জাঁতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না, যেখানে ভাঙা ডালের খুদগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে বসে কাঠবেলারি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না? না বাবা, আমি যদি কাঠবেড়ালি হতুম তবে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন বেরোতে দেবে না? মাধব দত্ত:
কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। অমল: কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে, পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে? বেশ, তাও বুঝি জানো না। আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানি নে। দেখো, বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। বেরোয় না? না, কখন বেরোবে বলো? তারা বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। অমলবাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না পিসেমশাই, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম। অমল: আমি যা আছে সব দেখব, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার, দেখবে কি? দেখবার এত আছেই বা কি? আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যাই। কি পাগলের মতো কথা, কাজ নেই কর্ম নেই, খামোকা পাহাড়টা পার হয়ে চলে যাই। কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ, নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কী ছিল? পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতেও চায় না। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলুম। সত্যি নাকি? কী রকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুঁটলি বাঁধা, তার বাঁ হাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে সেই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। অমল: বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। মাধব দত্ত: খুঁজে যদি না পাও? খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম। সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিল। তারপরে পুঁটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার পুঁটুলি বেঁধে ঘাড়ে করে নিলে পায়ের কাপড় গুটিয়ে নিয়ে সে ঝর্ণার ভিতরে নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাবো। পিসিমা কি বললে? পিসিমা বললেন, তুমি ভালো হও, তারপর তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব? আর তো দেরি নেই বাবা, দেরি নেই। ভালো হলেই কিন্তু আমি চলে যাব। কোথায় যাবে? অমল: কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলায় সবাই যখন ঘরে দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায় কত দূরে কেবল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে তুমি। তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। তুমি কি হতে চাও বলো? এখন আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমি ভেবে বলবো। কিন্তু তুমি অমন করে যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। দত্ত: যদি তোমাকে ধরে নিয়ে যেত? তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না, সবাই কেবল বসিয়ে রেখে যায়। আমার কাজ আছে, আমি চললুম। কিন্তু বাবা দেখো, বাইরে যেন বেরিয়ে যেও না। অমল: যাব না। কিন্তু পিসেমশাই, রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকব। দইওয়ালা: দই দই, ভালো দই। অমল: দইওয়ালা দইওয়ালা, ও দইওয়ালা। দইওয়ালা:
ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা, আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? দইওয়ালা, আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, সামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, সামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড়তলায় কোনো দিন গিয়েছিলে নাকি? না, কোনো দিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? দইওয়ালা, ঠিক বলেছ বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বয় কি? খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। দইওয়ালা, বাহ বাহ, ঠিক কথা। আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়েই যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল, সত্যি বলছি দইওয়ালা, আমি কোনোদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দইওয়ালা, যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁক কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। দইওয়ালা, মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায়, গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কী রকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। দইওয়ালা, হায় পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? অমল, না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। দইওয়ালা, বাবা, এক ভাত দই তুমি খাও। অমল, আমার তো পয়সা নেই। দইওয়ালা, না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। অমল, তোমার কি অনেক দেরি হয়ে গেল? দইওয়ালা, কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। অমল, দই দই দই, ভালো দই, সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় সামনে নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দেয়, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই। দই দই দই, ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে, প্রহরী প্রহরী, একবারটি শুনে যাও না প্রহরী। প্রহরীর প্রবেশ। প্রহরী, অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন? তোমাকে কেন ভয় করব? যদি তোমাকে ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিনরাত্রে এখানেই বসে থাকতে হবে। প্রহরী, কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে, তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘণ্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘণ্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। সে কি কথা, সময় হলে তবে আমি ঘণ্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘণ্টা, আমার শুনতে ভারী ভালো লাগে।
দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘণ্টা বাজে, ঢং 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 ঢং। তোমার ঘণ্টা কেন বাজে? প্রহরী: ঘণ্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। অমল: কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না, সে দেশ বুঝে কেউ দেখে আসেনি। আমার ভারী ইচ্ছে করে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা, আমাকেও যেতে হবে। হবে বই কি, কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোনোদিন কবিরাজই হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সে ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোইনি। কিন্তু তোমার এই ঘণ্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী। প্রহরী: কি বাবা? আচ্ছা, ওই যে রাস্তার ওপরের বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? প্রহরী: ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। এই ছেলেটি ভারী মজার। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি। দেখো, একদিন তোমার নামেও চিঠি আসবে, আমার নামেও চিঠি আসবে। আমি যে ছেলে মানুষ, ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন, তুমি কেমন করে জানলেন? প্রহরী: তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানলাটার সামনেই অত বড় একটা সোনালি রঙের নিশান উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে। অমল: আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? রাজার চেয়ে অনেক ডাক হরকরা আছে, দেখে নি, বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। অমল: আচ্ছা, কোথায় তারা ঘোরে? ঘরে ঘরে, দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। বড় হলে আমি রাজার ডাক হরকরা হব। প্রহরী: হা 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 হা। ডাক হরকরা? সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেরোনো, সে খুব জবর কাজ। তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁ করে, তখন ঘণ্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে হঠাৎ বিছানায় উঠে দেখি ঘরের প্রদীপ নিমে গেছে, বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘণ্টা বাজছে ঢং ঢং ঢং। হরি: ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পাই তোমার সঙ্গে গল্প করছি, তাহলেই মুশকিল বাঁধাবে। কই মোড়ল, কই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি। ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মোড়লই করে। যে ওকে না মানতে চায়, ও তার সঙ্গে দিনরাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। অমল: রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারিনি। কি পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে, জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাক হরকরা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও। মোড়লের প্রবেশ। মোড়ল: কে রে, রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে? কোথাকার বাঁদর এটা? অমল: তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। মোড়ল: মানে বই কি, খুব মানে। অমল: রাজার ডাক হরকরা তোমার কথা শুনে? না শুনে তার প্রাণ বাঁচে? বাস রে, সাধ্য কি? তুমি ডাক হরকরাকে বলে দেবে আমারই নাম অমল,
আমি এই জানলার কাছটাতে বসে থাকি। মোড়ল: কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে? তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে তাহলে? এই ছেলেটা তো কম নয়। রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু। কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নাই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। অমল: মোড়ল মশাই, তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছ? মোড়ল: বা রে, তোমার উপর রাগ করব? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে। মাধব দত্তের বড় বার হয়েছে দেখেছি, 2 পয়সা জমিয়েছে কি না। এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়া আর কথা নেই। রেশো না, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোঁড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোমার বাড়িতে আসে, আমি তার বন্দোবস্ত করছি। না না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না। তোমাদের খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্তের ভারী আস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্থ হয়ে যাবে। অমল: কে তুমি মল ঝমঝম করতে করতে চলেছে, একটু দাঁড়াও না। বালিকার প্রবেশ। বালিকা: আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায়। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই। তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটপট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। অমল: না না, বন্ধ করো না, এখানে আমার আর সব বন্ধ, কেবল এইটুকু খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি নে। বালিকা: আমি সুধা। অমল: সুধা? জানো না আমি এখানকার মালিনীর মেয়ে? তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি এমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ঢালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমাকে ফুল পেরে দিতুম। তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না। সরু ডালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেইখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে। সুধা: কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশীমালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমন মজা হতো। অমল: তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা হয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। অমল: আমার সঙ্গে আরেকটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। ফুল অমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। অমল: আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব, ওই ঝর্ণা পার হয়ে তখন তোমাকে দাম দিয়ে যাব। সুধা: আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবে? সুধা: আসবো। অমল: আসবে? সুধা: আসবো। আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার? না, ভুলবো না, দেখো মনে থাকবে। ভাই, তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? একবার একটুখানি এখানে দাঁড়াও না। ছেলেরা: আমরা খেলতে চলেছি। কি খেলবে তোমরা ভাই? আমরা চাষ খেলা খেলবো। এই যে আমাদের লাঙল, আমরা 2 জনে 2 গরু হব। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। তারপর সন্ধ্যার সময় নদী ধার দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো। আমার এই ঘরের সামনে দিয়েও ফেরো ভাই। তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। কবিরাজ?
কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা আমার এই জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। ছেলেরা, এখানে কী নিয়ে খেলবো? এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এসব তোমরাই নাও ভাই। ঘরের ভেতরে একলা খেলতে ভালো লাগে না, এইসব ধুলোয় ছড়ানোই পড়ে থাকে, এই আমার কোনো কাজে লাগে না। ছেলেরা, বা বা বা, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই, এসব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? না, কিছু কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিলুম, আর কিন্তু ফিরিয়ে দেব না। না, ফিরিয়ে দিতে হবে না। কেউ তো বকবে না? কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো, আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে নেব। বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে এখানে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? ওই যে একটা মস্ত সরকাঠি পড়ে আছে, ওইটাকে ভেঙে ভেঙে নিয়ে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম আসছে, জানি না কেন আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না, আমার পিঠ ব্যথা করছে। এখন যে সবে 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, 1 প্রহরের ঘণ্টা বাজছে। হ্যাঁ, ওই যে বাজছে ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসব। যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করে ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার ডাকঘরের ডাক হরকাদের চেনো? হ্যাঁ চিনি বই কি, খুব চিনি। কে তারা, নাম কি? একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আরও কত আছে। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে, তারা কি আমাকে চিনতে পারবে? কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে ঠিক চিনে নেবে। কাল সকালে যখন আসবে, তাদের একজনকে ডেকে এনে আমাকে চিনিয়ে দিও না। ছেলেরা, আচ্ছা দেব। পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছে যেতে পারবে না, কবিরাজ বারণ করেছে। মাধব দত্ত, হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। অমল, না পিসেমশাই না, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি না, কিন্তু সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। মাধব দত্ত, সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছ। আমার দরজার কাছে রোজ যেন একটা মেলা বসে যায়, এতেও কি কখনো শরীর টেকে? দেখো দেখি, আজ তোমার মুখখানা কীরকম ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, আমার সেই ফকির হয়তো আজ আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। তোমার আবার ফকির কে? সেই যে রোজ আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানি না। এই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবার বলে এসো না, সেজন্য আমার ঘরে এসে একবার বসে। ফকির বেশে ঠাকুরদার প্রবেশ। এই যে ফকির, এসো আমার বিছানায় এসো। মাধব দত্ত, এ কি, এই যে আমি ফকির, তুমি যে কি নাও তা তো ভেবে পাইনে। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি ক্রৌঞ্চদ্বীপে গিয়েছিলাম, সেইখান থেকে এইমাত্র আসছি। ক্রৌঞ্চদ্বীপে? ফকির, এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছ? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। অমল, তোমার ভারী মজা। আমি যখন ভালো হব, তখন তুমি আমাকে চেলা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? খুব মনে আছে। বেরোবার সময় সব মন্ত্র শিখিয়ে দেব, যে সমুদ্রে পাহাড়ে অরণ্যে কোথাও কিছু বাধা দিতে পারবে না। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? ঠাকুরদা, বাবা অমল, পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করি নেই, কিন্তু তোমার এই পিসেটার সঙ্গে যদি আবার কবিরাজ এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। অমল, না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিছু বলো না, এখন আমি এখানেই শুয়ে থাকবো, কিচ্ছু করব না, কিন্তু যেদিন আমি ভালো হব, সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী পাহাড় সমুদ্র আমাকে আর ধরে রাখতে পারবে না। মাধব দত্ত, ছি বাবা, কেমলি অমন যাই যাই করতে নেই, শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়।
ক্রৌঞ্চদ্বীপ কীরকম দ্বীপ আমাকে বলো না ফকির। সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই, তারা কথা কয় না। চলো না, তারা গান গায়। ওরে অমল, বাহ কি চমৎকার! সমুদ্রের ধারে? ঠাকুরদা, সমুদ্রের ধারে বই কি, সব নীল রঙের পাহাড় আছে। নীল পাহাড়েই তো তাদের বাস। সন্ধ্যের সময় সে পাহাড়ের ওপর সূর্যাস্তের আলো এসে পড়ে আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সে আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে, সে এক কাণ্ড হয়ে ওঠে। অমল, পাহাড়ে ঝর্ণা আছে? ঠাকুরদা, বিলক্ষণ। ঝর্ণা না থাকলে কি চলে, একেবারে হিরে গলিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য! নুড়িগুলিকে ঠুং ঠাং করে বাজাতে বাজাতে, কেবলই কলকল ঝরঝর করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে দিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে। কোনো কবিরাজ বাবার সাধ্য নেই তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি একঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাচ্চার একপাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিতুম। আজকের নাটকটা এখানেই, এটা পার্ট 1। পরের পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি নিশ্চয়ই তোমাদের পার্ট 2 দিয়ে দেবো খুব তাড়াতাড়ি।